সবাইকে স্বাগত জানাচ্ছি প্রশ্ন উত্তরে। করোনা ভাইরাসে আজ সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে এবং সংখ্যাটি হচ্ছে 2029। আর এরই মধ্যে মারা গেছেন অর্থাৎ গত 24 ঘন্টায় 15 জন। এই 15 জনের মধ্যে বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, তবে অধিকাংশই পুরুষ। এবং এ পর্যন্ত আমরা যতজনকে দেখেছি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের অধিকাংশই পুরুষ, বেশিরভাগই আসলে পুরুষ। তো এরকম একটা অবস্থায় আমরা শুরু করতে যাচ্ছি প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আমাদের সঙ্গে রয়েছেন আজ দুজন অতিথি। শুরুতেই একজন হচ্ছেন অধ্যাপক ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আজিজুল ইসলাম এবং আরেকজন রয়েছেন মাহফুজা আফরোজ সাথী, তিনি একজন পুষ্টিবিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই মাহফুজা আফরোজ সাথী, আপনার কাছে আসলে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে এই সময় অনেকেই ডায়েট করতে চান, অনেকেই চান যে সঠিক পুষ্টিটা তার শরীরে আসুক, আবার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানো খুবই প্রয়োজন করোনাকে প্রতিরোধ করবার জন্য। সেক্ষেত্রে টক দই কতটা কার্যকর হতে পারে? খুব সুন্দর প্রশ্ন অন্তর আপু, আপনাকে আর নিউজ 24 কে আবারও ধন্যবাদ জানাই এত সুন্দর অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আমার দর্শকদেরকে আমি যে বিষয়টি টক দই সম্পর্কে আগেও বলেছি, আবারও বলতে চাই, সেটি হচ্ছে টক দই খুবই ভালো একটি পুষ্টিকর খাদ্য। প্রথমত এটা দুধ থেকে তৈরি হচ্ছে, পাশাপাশি হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমকে বা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভালো রাখার জন্য দুটো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হয়। একটা হচ্ছে আমাদের পাকস্থলীর আন্ত্রীয় পরিবেশ, মানে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো হজম করার জন্য আমাদের পাকস্থলীর একটা নিজস্ব পরিবেশ আছে। সেই পরিবেশটা ঠিক রাখার জন্য আমাদের কিছু অর্গানিজম কাজ করে, সেগুলো ঠিক রাখতে কিন্তু টক দই খুব ভালো উপাদান হিসেবে কাজ করে। কারণ টক দইয়ে এক ধরনের গুড ব্যাকটেরিয়া বা হেলদি ব্যাকটেরিয়া থাকে, যেটাকে আমরা ল্যাক্টোব্যাসিলাস বলি। এটা আমার পাকস্থলীর আন্ত্রীয় পরিবেশ ভালো রাখে, সেই জন্য টক দই কিন্তু খুব ভালো। আর যদি আপনি লো ফ্যাট মিল্ক থেকে তৈরি করতে পারেন তাহলে এটা লো ক্যালোরি লো ফ্যাট হয়ে গেল, আরো ভালো। দ্বিতীয়ত যারা ডায়েট করছেন, হেলথ কনসিয়াস, ওজন কমাতে চান, তাদের জন্য টক দই অনেক ভালো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি কোন ধরনের টক দই খাচ্ছেন এবং এই টক দইটা যে আপনি বানাচ্ছেন, ঘরে বানাচ্ছেন, কিভাবে বানাচ্ছেন। অনেক সময় দেখা যায় টক দই তৈরি করতে গিয়ে ক্রস কন্টামিনেশন হয়ে যায়, তখন কিন্তু ভালো ব্যাকটেরিয়ার পাশাপাশি কিছু খারাপ মোল্ড ইস্ট চলে আসে। সেই জিনিসগুলো যখন আমরা খেয়ে ফেলি তখনই কিন্তু ডায়রিয়া বা বদহজম যেটা বা ঢেকুর ওঠা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য আমি বলবো যে আপনি টক দই অবশ্যই খেতে পারেন, কিন্তু ঘরে যদি তৈরি করতে চান তাহলে ফ্রেশ একটা দইয়ের মাঠ থেকে বা মাদার আমরা কার্ড যেটাকে বলি সেটা থেকে দই তৈরি করে খান। আদারওয়াইজ ভালো ব্র্যান্ডেড দই আপনারা বাইরে থেকে দেখে কিনে খেতে পারেন। এক্সপায়ারি ডেট দেখে নেবেন, প্রোডাকশন ডেটটা দেখে নেবেন, ভালো মতো দেখে অবশ্যই খাওয়া যেতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি। জি, আমার দুদিন আগে একটু জ্বর এসেছিল, আমার বয়স 35। আমার দুদিন আগে একটু জ্বর এসেছিল শরীরে, তারপর আমি একটা নাপা খাওয়ার পরে জ্বরটা সেরে দিয়েছে, কিন্তু এই গত 2 দিন যাবত আমার একটু গলা ব্যথা করছে। কাইন্ডলি একটু জানাবেন এটা কিছু কোনো করোনার উপসর্গ কিনা। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আজিজুল ইসলাম, আসলে আপনি যদি উত্তরটা দিতেন। জি জি, ধন্যবাদ। যিনি প্রশ্ন করেছেন, প্রশ্নকর্তাকে অনেক ধন্যবাদ। আপনি সত্যি যথেষ্ট কশাস এবং কনসার্ন। 2 দিন জ্বর ছিল আপনার, প্যারাসিটামল খেয়ে জ্বর যদি চলে যায় তাহলে কিন্তু জ্বর চলে গেলে আর আমরা করোনা নিয়ে চিন্তা করছি না। তারপরে হলো যে এখন গলা ব্যথা হয়েছে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে উপসর্গের মধ্যে যদি জ্বরের পরে যদি 3 দিন যদি জ্বর না থাকে টোটালি, এবং নাপা ছেড়ে দেওয়ার পরে যদি 3 দিন জ্বর না থাকে, তাহলে কিন্তু আমরা মোটামুটি ধরে নিতে পারি যে সম্ভবত আপনি করোনা আক্রান্ত না। বাট জ্বর কিন্তু করোনার একটি লক্ষণ, গলা ব্যথাও করোনার একটি লক্ষণ। তাহলে আপনাকে দেখতে হবে, কয়েকদিন অপেক্ষা করতে হবে যে আপনি জ্বর এবং এই গলা ব্যথা থাকে কিনা, বা এটা আরো কোনো ডিটেরিয়েট করে কিনা, কোনো শ্বাসকষ্ট বা এই জাতীয় লক্ষণ আসে কিনা। যদি এরকম কোনো লক্ষণ আরো অ্যাগ্রাভেট করে, মানে ঘনীভূত হয়, লক্ষণগুলো যদি তীব্র দিকে যায়, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে। আর যেহেতু এখন চতুর্দিকে করোনা আছে, জ্বর গলা ব্যথা দুইটাই কিন্তু করোনার লক্ষণের মধ্যে আছে। সুতরাং যদি আপনার এক্সপোজারের হিস্ট্রি থাকে, বাইরে গিয়ে থাকেন আপনি, অথবা যদি কারো সংক্রমণের চান্স আছে এরকম কোথাও গিয়ে থাকেন, ভিজিট করে থাকেন,
তাহলে কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত। এই মুহূর্তে আপনি গরম পানি কুলকুচু করেন, চা খেতে পারেন, আহ, এবং একটু অ্যান্টিহিস্টামিন এলাট্রল বা এই জাতীয় কোনো ওষুধ এবং নাপাও খেতে পারেন। যদি চলে যায় তাহলে তো আর কোনো অসুবিধা নেই, বাট আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি জ্বর পারসিস্ট করে, মানে জ্বর থেকে যায় এবং গলা ব্যথা থেকে যায়, তাহলে কিন্তু আপনাকে করোনার কথা চিন্তা করতে হবে, যেহেতু এখন করোনার প্যান্ডেমিক চতুর্দিকে চলছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই দর্শক তার উত্তরটি পেয়ে গেছেন। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। মাহফুজা আফরোজ সাথী, আপনার কাছে আরেকটি বিষয় আমরা একটু জানতে চাই। সেটি হচ্ছে কয়েকদিনের মধ্যেই আসলে অনেকটাই দেখা যাবে যে মানুষ অনেক বেশি বাইরে বেরিয়ে পড়বে, যেহেতু অফিস আদালত খুলে যাচ্ছে। তো সেই সময় আসলে কি বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার, বিশেষ করে খাবার দাবারের ক্ষেত্রে? নাকি এখন যেরকম খাওয়া দাওয়া চলছে এরকম চললেই চলবে? এখন তো আসলে আমরা অনেক দিন থেকে বাসায় বন্দি অবস্থায় আছি। যখনই শুনেছি যে এখন বেরোনো যাবে, অনেকেই কাজের তাগিদে হোক, কেউ কেউ অতি উৎসাহী হয়েও হয়তো বাইরে বেরিয়ে পড়বেন। এখন কিন্তু সবচেয়ে রিস্কি সময় যাবে আমাদের জন্য, কারণ হুট করে অনেকগুলো মানুষ যখন বাইরে বেরোবে, হাজার বললেও আমরা যে সোশ্যাল ডিস্টেন্স এর কথা বলছি সেটা কতটুকু মেনটেন করা পসিবল হবে এই ব্যাপারে আমি এখনো কনফার্ম নই। সেহেতু আমাদের খাবার দাবারের ব্যাপারে যেই ধরনের সতর্কতা অবলম্বন করছিলাম তার চেয়ে এখন আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এতদিন কিন্তু আপনি ঘরে ছিলেন, ঘরের মধ্যে থেকে আপনি নিজেকে সুস্থ রেখেছেন। এখন কিন্তু আপনাকে বাইরে যেতে হবে, বাইরে আপনাকে নিজেকে অ্যাডাপ্ট করতে হবে সেই কন্ডিশনের সাথে। সো আপনার ইমিউন সিস্টেমটা যা আপনি এখন ডেভেলপ করেছেন আপনার বাসায় বসে, এটাকে আরো বেশি, এখন আমি বলবো যে দায়ে শান দিতে হবে আসলে, কারণ আপনাকে যুদ্ধ করতে হবে। তো আপনি যখন যাবেন বাইরে তখন ডেফিনেটলি আমরা যে কথাগুলো আগে থেকে বলে আসছি, যে একটু ভিটামিন সি রিচ ফুড খাওয়া, তারপরে হচ্ছে আপনার সহজ পাচ্য খাবার খাওয়া, ভিটামিন ডি এর চাহিদাটা পূরণ করা, ফ্রুটস ভেজিটেবলের আধিক্য রাখা খাবারে, এরকম অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত বাইরে খাওয়াটা পরিহার করতে হবে। আপনি বাসা থেকে, আপনি সারাদিনের জন্য বেরোলে আপনার সারাদিনের খাবারটা আপনি বাসা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ কোথায় কি কন্টামিনেটেড হবে এটা কিন্তু আমরা কেউ জানি না। সেই জন্য আপনার নিজের প্রিপেয়ার করা ফুড বা আপনার হোমলি ফুড যেগুলো, সেগুলো কনজিউম করা আমরা বলবো যে বেটার অপশন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর জিও আহসান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। যে প্রশ্নটা আপনাকে আসলে করতে চাই সেটি হচ্ছে স্যানিটাইজার। এটিকে তো বলা হচ্ছে যে খুবই উপকারী আমাদের জন্য অবশ্যই, কিন্তু অনেক বেশি গরমে বেশিক্ষণ স্যানিটাইজার রাখতে মানা করছেন অনেকেই। যেমন গাড়ির মধ্যে, যেটা অনেক দিন ধরে বন্ধ আছে এবং গরম অবস্থায় আছে, এমনকি রান্না করতে যাওয়ার সময় স্যানিটাইজার ব্যবহার করতে নিষেধ করা হচ্ছে। মানে কারণটা কি? আপনাকে অনেক ধন্যবাদ। স্যানিটাইজারের যথাযথ প্রয়োগ, স্যানিটাইজার যেটা আপনার ইথানল দিয়ে তৈরি, এটা জানেন যে এটা অতি দাহ্য পদার্থ এবং এটা কিন্তু গরম বা আগুনের সংস্পর্শে এটা বিস্ফোরিত হতে পারে। তো সেই জায়গাটা সবার একটা ভালো ভালো নজরে রাখতে হবে যে স্যানিটাইজারের যে বোতল বা যে ডিসপেন্সার, স্প্রেয়ার, এগুলো কিন্তু প্রায় 70% ইথানল দিয়ে তৈরি। তো এখন এটার সাথে টেম্পারেচারের যে ব্যাপারটা, এটা শুধু ওই কোনো দুর্ঘটনার জন্যই এটা রাখা উচিত, কিন্তু টেম্পারেচারে এটার কার্যকারিতা সায়েন্টিফিক্যালি কোনো গবেষণায়, কোনো স্টাডিতে এইভাবে দেখা যায় না যে এটার কার্যকারিতা এক্সট্রিম টেম্পারেচারে স্যানিটাইজারের কার্যকারিতা কমে যায়। তো স্যানিটাইজার তো আর এরকম টেম্পারেচারে যাওয়ার প্রয়োজন নাই। এই মুহূর্তে যেখানে সংক্রমণের হার আমাদের প্রায়, আজকাল ডেটা যদি দেখেন যে প্রায় আমাদের 22%-এর বেশি শনাক্তের হার বা সংক্রমণের হার, এবং প্রতিদিন থেকে পরের দিনের যে বৃদ্ধিটা, সেটা থেকে বোঝা যাচ্ছে যে কমিউনিটি লেভেলে, সাধারণ পপুলেশন লেভেলে ট্রান্সমিশনটা অনেক গুণ বেড়ে গেছে। সেই জন্য বাড়তি সতর্কতা থাকতে হবে যে সবাই এখন চিন্তা করতে হবে নিজেকে কিভাবে প্রোটেকশনে রাখা যায়।
সর্বাত্মক চেষ্টা করে নিজে নিজে বাঁচলে পরিবার বাঁচবে, পরিবার বাঁচলে আমাদের দেশটা বাঁচবে। এবং সে গুরুত্ব দিয়ে কিন্তু শুধু খাবার দাবার বা পার্সোনাল হাইজিন, প্রোটেকশন, মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং বা পার্সোনাল ডিস্টেন্সিং, এই জায়গাগুলা কিন্তু অতি গুরুত্বের সাথে আমরা সবাই, আপনি, আমি এবং যারা এই কথা শুনছে, তারা এটাকে অবশ্যই 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 এটাকে গুরুত্ব দিয়ে ব্যবহার করতে হবে। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। তার মানে এটা আসলে আগুন ধরে যেতে পারে স্যানিটাইজার যদি আগুনের কাছে আসে, এই কারণেই আসলে স্যানিটাইজার খুব গরম জায়গায় বা যেখানে আগুন রয়েছে সেখানে ব্যবহার করতে নিষেধ করা হচ্ছে। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। মোহাম্মদ শহীদুল ইসলাম, পটুয়াখালী থেকে বলছি। দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, পটুয়াখালী থেকে বলছি। জি। পটুয়াখালী থেকে বলছি। জি, আপনার জি প্রশ্নটি করুন। বলুন বলুন। আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। মাঝে মাঝে পুকুরে গোসল করতাম, আবার গোসল করি, একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব হয়, এবার নাফাতে কেটে যায়, কোনো অসুবিধা হয় না। যে আমি বিষয় জানতে চাই, একটু বলতে পারেন? প্রশ্নটা ক্লিয়ার হলো না, আবার একটু আমরা যদি আসলে repeat হ্যাঁ, করেন উনি প্রশ্নটি প্রশ্নটা। বুঝতে পারলাম না। দর্শক, আপনি কি আমাদের সঙ্গে আছেন এখনো? না, প্রশ্নটি কেটে গেছে। দর্শকের লাইনটি আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে। আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। ম্যাডাম, আমি মেহেদি হাসান জি মাতুল থেকে বলছি। জি। যে ম্যাডাম, আমার গলাটা খুশখুশ করে, এমনি কোনো ব্যথা নাই, কোনো জ্বর নাই, শুধু গলাটা একটু খুশখুশ করে। আচ্ছা, কি করবেন আপনি? অধ্যাপক ডাক্তার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আজিজুল ইসলাম, আপনি যদি উত্তরটি দিতেন। ধন্যবাদ আপনাকে যিনি প্রশ্ন করেছেন। আসলে এখন আমরা যখন পড়তাম তখন, যখন প্রথম প্রথম পড়ালেখা করতাম আর কি ডাক্তারি, একটু কিছু হলেই মনে হতো যে আমার বোধহয় এরকম কিছু হয়ে গেল। এখন যেহেতু করোনা, সবাই করোনা নিয়ে কনসার্ন, এই কনসার্নটা আমাকে খুব আনন্দ দিচ্ছে যে আপনারা এত কনসার্ন ফিল করছেন এবং নিজেদের সম্বন্ধে সচেতন হচ্ছেন, সেটা একটা খুব সুন্দর জিনিস। Excuse me. হ্যাঁ, গলা খুসখুস করে এটা করোনার মাইনর একটা লক্ষণ অবশ্যই, বাট আমার মনে হয় যে শুধু গলা খুসখুস করে নিয়ে করোনা ভাবার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা জেনারেল ফ্লু হইতে পারে, নর্মাল ফ্লু, যেটা সিজনাল ট্রানজিশন বলি আমরা, যেটা আই মিন আবহাওয়ার পরিবর্তনের জন্য কিন্তু গলা খুসখুস করতে পারে। তো শুধু গলা খুসখুস করলে আমাদের করোনা নিয়ে চিন্তা করার দরকার নেই। প্রথমে জ্বরের হিসাব করতে হবে, তারপরে গলা ব্যথার হিসাব করতে হবে। এছাড়া অন্যান্য উপসর্গ, করোনা তো এখন একটা নির্দিষ্ট উপসর্গ মানে না, অন্যান্য উপসর্গ হতে পারে। শ্বাসকষ্টের হিসাব করতে হবে, অনেক সময় স্বাদ, গন্ধ এগুলি পরিবর্তন হয়ে যায়। তারপরে মাথা ব্যথা হতে পারে, অনেকে বমি নিয়ে, পেটে ব্যথা নিয়ে এরকম ভাবে আসতে পারে, চোখে অসুবিধা নিয়ে আসতে পারে, অনেকভাবে করোনা আসতে পারে। বাট শুধু গলা খুসখুস করলে করোনা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমার মনে হয় আপনি যদি লবণ গরম পানিতে কুলকুচি করেন তাহলে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। সাবধানে থাকবেন এবং ঘরে থাকার চেষ্টা করবেন, যদি এখন বাইরে যাবে সবাই, বাট নিজেকে সেফ করতে হবে, বাঁচাতে হবে। জি, আপনাকেও ধন্যবাদ। সুন্দর করে উত্তর দিয়েছেন, দর্শকের নিশ্চয়ই উপকার হয়েছে। আমাদের এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক কোথাও যাবেন না, ফিরছে কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। দর্শক, আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। স্ক্রলে দেখানো নম্বরটিতে আমাদের সঙ্গে রয়েছেন একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, একজন পুষ্টিবিদ এবং একজন মনোরোগ বিশেষজ্ঞ। যে কোনো সমস্যা নিয়েই আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন। ডক্টর জিও হাসান, আসলে আপনার কাছে একটি বিষয় জানতে চাই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা যেটি বলছে, একদম যদি বলা যায় আজকেরই খবর, এটিকে বলা হচ্ছে, করোনাকে বলা হচ্ছে এয়ারবোর্ন ডিজিজ। এই এয়ারবোর্ন ডিজিজ মানে কি? মানে বাতাসের মাধ্যমে, কিছুটা তো ছাড়া তো আমরা জানতামই, এটা কি আরো ভয়াবহ কিছু বা কোনো পার্থক্য কি রয়েছে আমরা যা জানতাম তার সাথে? আপনাকে ধন্যবাদ। দেখুন, এই ভাইরাসটি কিভাবে ছড়ায়, এটা শুরু থেকে এই পর্যন্ত প্রতি মুহূর্তে আমাদের জ্ঞান পর্যায়ক্রমে এই ভাইরাসটির ব্যাপারে জ্ঞান বৃদ্ধি পাচ্ছে গবেষণার মাধ্যমে। এই ভাইরাসটি ছড়ানোর ব্যাপারটা এত দ্রুত হচ্ছে
সেটা থেকে অনেকেই এটা অনুমান করতেছিল যে ভাইরাসটা খুব ইনফেকশাস, খুব সোয়াচে এবং এটা খুব রেপিডলি ছড়িয়ে যায়। তো এখন এইগুলো নিয়ে অনেকগুলো রিসার্চ হয়ে গেছে, রিসার্চগুলো যে পেপারগুলো পাবলিশ করছে এবং WHO সেগুলোকে আলটিমেটলি এন্ডোর্স করে এখন যে কথা বলছে যে ইভেন কথা বলার সময়ও ভাইরাসগুলো বের হয়। এবং 1 মিনিট যদি মাস্কবিহীন কোনো লক্ষণবিহীন রোগী যদি কথা বলে প্রায় 1000-এর বেশি ডপলেট নিউক্লিয়াই এবং তথা ভাইরাস বের হয় 1 মিনিটে 1000, এবং সেগুলো প্রায় 3 ঘন্টা পর্যন্ত বাতাসে ভাসতে পারে। এবং এটা হলো কথা বলার সময়। হাঁচি কাশি দিলে তো আরো একটু শক্তি প্রয়োগ বেশি হয় এবং সেগুলো আরেকটু দূরে যেতে পারে, আরো উপরে উঠতে পারে, এবং সেটাও যদি বাতাসের মধ্যে নর্মাল সিচুয়েশনে অনেকক্ষণ বেশি বেড়াতে পারে। সেই মুহূর্তে যদি, তাহলে কথাটা হলো কি, হাঁচি কাশি কথা বলা মাস্ক বিহীন অবস্থায় এটা বাতাসে উড়ে বেড়াতে পারে, হতে পারে 2 ঘন্টা 3 ঘন্টা। হ্যাঁ, তো এই 2 ঘন্টার মধ্যে ধরেন আমি আর আপনি সেই জায়গাটা ক্রস করলাম, মাস্ক নাই, তো ইজিলি আই ক্যান ইনহেল দিস ভাইরাস। এইটা মাথার মধ্যে পরিষ্কার রাখতে হবে। দিস ইজ ওয়ান ওয়ে অফ মোড অফ ট্রান্সমিশন। আর যদি কতগুলো প্রসিডিউর হয়, যেমন নেবুলাইজ করা, মেশিন দিয়ে পাম্প দিয়ে বাতাস বের করা, অথবা ইনটিউবেশন করা, হ্যাঁ, লাইফ সাপোর্টের মেশিন পত্র পরানো রোগীকে, সেই সময় কিছু ফোর্স হয়, তখন তো ভাইরাস আরো স্পিডে বের হবে। সেটার জন্য মেডিকেলের আরো স্ট্রং প্রোটেকশন দরকার। রাস্তাঘাটে চলার জন্য অ্যাটলিস্ট সার্জিক্যাল মাস্ক সবার জন্য পরা বাধ্যতামূলক। এটা আমাদের সরকার বলছে, সরকারকে আমরা ধন্যবাদ দেওয়া উচিত। এটা জোরে সোরে বলছে মাস্ক পরা বাধ্যতামূলক, এবং WHO এই কথা বলছে। কিন্তু প্রথম দিকে যেহেতু মাস্কের স্বল্পতা ছিল, তখন তারা বলতেছিল সবার জন্য মাস্ক পরা দরকার নেই। অনেক রকমের কথা টকশো এগুলাতে হয়েছে। এখন কথাগুলো মোর সাইন্টিফিক্যালি সাউন্ড কথা হচ্ছে। ফাইনালি যে কথাটা বলা উচিত, দেখেন, আমরা যদি সংক্রমণের হার না কমাতে পারি, আমরা যদি এই প্রতিরোধ ব্যবস্থা জোরালো না করতে পারি, তাহলে তো রোগীর সংখ্যা প্রতিদিন বাড়তে থাকবে, এবং বাড়তে বাড়তে সব লোক ইনফেক্টেড না হওয়া পর্যন্ত, অ্যাটলিস্ট পাবলিক হেলথে একটা কথা বলে হার্ড ইমিউনিটি, অ্যাটলিস্ট 75-80% লোক ইনফেক্টেড না হওয়া পর্যন্ত এইটা কিন্তু সংক্রমণ হতে থাকবে। 18 কোটির মধ্যে যখন 15 কোটি 16 কোটি ইনফেক্টেড হবে, ততক্ষণে আমরা কয়জন বেঁচে থাকবো? এই কঠিন চিন্তা করার দরকার নেই, এটা পাবলিক হেলথের চিন্তা ভাবনার কথা। এখন যেটা করতে হবে, সবার শরীরের স্বাস্থ্যের জীবনের দায়িত্ব সে নিজেই নিতে হবে। আপনার জীবনটাকে আপনি রক্ষা করতে হবে, এবং আপনি প্রোটেকশনের জন্য মাস্ক পরা, একজন থেকে আরেকজনের ডিস্টেন্সিংটা করা, এবং এই যে খাবার দাবার যতগুলো ব্যাপার আছে সাবধানের সাথে করা, এইটা ছাড়া এই মুহূর্তে আমাদের আর কোনো হাতে মেডিসিন নাই, ভ্যাকসিন নাই, কিছুই নাই। জি, আপনাকে ধন্যবাদ। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা একটু প্রশ্নটা নিয়ে আসি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম প্রশান্ত বড়ুয়া, আমি চট্টগ্রাম নাসিরাবাদ থেকে বলছি। হ্যাঁ, প্রশ্নটি করুন। যে আমার আজকে 2-3 দিন যাবত গলা খুশখুশে ভাব, তো ওই ফেনাডিন খাচ্ছি 2টা করে, কিন্তু খুশখুশে ভাবটা ক্লিয়ারলি যাচ্ছে না। আচ্ছা, কি করবেন আপনি? আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় বললো যে আজকে আরো 5000 চিকিৎসক সহ চিকিৎসার জন্য আরো জনবল নিয়োগ দিবে। তাহলে কি এতদিন চিকিৎসক অথবা চিকিৎসা অভাব ছিল, সেই কারণেই আমাদের করোনা রোগ বেড়েছে, নাকি আমাদের অসচেতনতার কারণে বেড়েছে? এই জিনিসটা আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ। ডাক্তার আজিজুল ইসলাম, আসলে 5000 স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে এবং 2000 ডাক্তারও নিয়োগ দেওয়ার একটি কথা শোনা যাচ্ছে। ওনার প্রশ্নের উত্তরটি যদি দিতেন। জি, ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন। 2টা প্রশ্ন। আমি প্রথম প্রশ্ন, যিনি গলায় খুসখুস করেন, আমরা গলা খুসখুসের কিন্তু একটু আগে একটা প্রশ্নের উত্তর দিয়েছি। গলা খুসখুস একটা মাইনর লক্ষণ হতে পারে, বাট এটা একমাত্র লক্ষণ না। সাধারণত জ্বর আগে আসে, তারপরে গলা ব্যথা বা গলা খুসখুস এগুলি হয়। সুতরাং করোনা হতে হলে আগে জ্বরেরটা হিসাব করতে হবে। জ্বর না থাকলে সাধারণত আমরা মনে করি না যে করোনা হয়েছে।
বাট করোনার এখন লক্ষণ এবং গতি প্রকৃতি কিন্তু নির্দিষ্ট কোনো কিছু নাই, সুতরাং সাবধানতা অবলম্বন অবশ্যই আমাদের করতে হবে। গলা খুসখুসের জন্য আপনি যে ফেনাডাইন খাচ্ছেন, ওকে, আপনি সেটা খান, সাথে কিন্তু আপনি একটু গার্গেল করেন, কুসুম গরম পানিতে লবণ দিয়ে একটু গার্গেল করেন দিনে 3 থেকে 4 বার, আমার মনে হয় এতে আপনার উপকার হতে পারে। এইটা হলো একটা দিক। আর যে প্রশ্নটা করেছেন যে 5,000 ডাক্তার নিয়োগ দিবে, ডাক্তার নাই দেখে করোনা হয়েছে সেটা বলা যাবে না। করোনা তো ডাক্তারের চিনে না, আর কাউকেই চিনে না। করোনা একটা, আমরা জানি বাই দিস টাইম যে আমাদের জনস্বাস্থ্যবিদ উনি কথা বলেছেন, করোনা একটা ছোঁয়াচে রোগ, সেটা ড্রপলেট ইনফেকশন দ্বারা হয়, বডি কন্ট্যাক্ট দ্বারা হয়, এবং এখন এয়ারবোনের কথা বলা হচ্ছে। এগুলি হলো ওয়ে অফ করোনা ট্রান্সমিশন, আই মিন সংক্রমণের বিভিন্ন ওয়ে। আগে আমরা করোনা দেখেছি যে করোনার জন্য আমাদের এখানে লকডাউন ছিল, মানুষ লকডাউন মানতো, সামাজিক যোগাযোগ যে ডিস্টেন্সিং আমরা যেটা বলি, শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্ব যেটাকে বলি, সেটা মানতো, মানুষ বের হয় নাই, সেজন্য করোনার প্রকোপ কম ছিল। এখন মানুষ বেশি বের হচ্ছে, কাছাকাছি আসছে, সংক্রমণ বাড়ছে, এবং এই সংক্রমণ কিন্তু আরো বেড়ে যাবে। আমাদের ভুলের জন্যই সম্ভবত সংক্রমণ বাড়ছে। আমার মনে হয় ডাক্তার কম বেশি দিলাম সেজন্য করোনা বেড়ে যাবে সেটা বলা যাবে না। চিকিৎসার ক্ষেত্রে ডাক্তার কম থাকলে হয়তো চিকিৎসার ঘাটতি হতে পারে, কমতি হতে পারে, সেটা অন্য ইস্যু। বাট করোনা বেড়ে যেতে পারে, এটা বোধহয় এর সাথে সরাসরি ভাবে সম্পৃক্ত নয়। বরঞ্চ করোনা বেড়ে যাচ্ছে বিকজ আমরা আমাদের যে নর্মগুলি মানার কথা ছিল, সোশ্যাল ডিস্টেন্সিং মানার কথা ছিল, স্বাস্থ্যবিধি মানার কথা ছিল, এইগুলি আমরা করছি না বলে ওদের করোনার হার বাড়ছে। সম্ভবত আমি আপনার প্রশ্ন দেওয়ার চেষ্টা করতে পেরেছি। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আসলে 5,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, এবং এরই মধ্যে দেখা গেছে 2,000 ডাক্তার তারা আগে নিয়োগ দিয়েছিলেন এবং আবারও নিয়োগ দিতে চাইছেন আরও 2,000 ডাক্তার। এরকম একটি পরিস্থিতিতেই আমাদের দর্শক আসলে প্রশ্নটি করেছিলেন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমার নামটা রুবেল। জি, আমি প্রশ্ন করেছি, আমি হলো সর্দি, কাশি, হাঁচি এবং এগুলা থাকবে, কিন্তু শরীরে কিছু বের হতে পারে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা। হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। শরীরে কিছু বের হওয়া মানে হামের মতো কোনো কিছু বের হওয়ার কথা বোধহয় বলছেন, অথবা কোনো অ্যালার্জির মতো বের হওয়া। ঠিক করোনার লক্ষণ আমরা যতটুকু জানি যে কোনো কিছু বের হওয়ার সাথে বোধহয় করোনার কোনো সংশ্লিষ্টতা নেই। সর্দি কাশি হাসির সংশ্লিষ্টতা আছে, আর আগে যে সমস্ত উপসর্গের কথা বললাম, জ্বরের কথা বললাম, শ্বাসকষ্টের কথা বললাম, এখন যেটা আরো বলছিলাম যে বমি হতে পারে, পেটে ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, টেস্ট স্বাদ নষ্ট হয়ে যায়, স্মেল গন্ধ নষ্ট হয়ে যায়, শরীর খুব প্রচন্ড ব্যথা করে, ইত্যাদি উপসর্গ নিয়ে আসতে পারে। করোনার উপসর্গের এখন কোনো ঠিক নেই, কিন্তু শরীরে কোনো কিছু হামের মতো বের হয়, এটা ঠিক বোধহয় সম্ভব না। আমার জানা মতে এরকম কিছু হয় না করোনা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি জয়ন্তী রানী সরকার, সিরাজগঞ্জ জেলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, ঘটনা যে সরকার যে সিদ্ধান্তটা নিল, এটা কি আপনারা কিভাবে দেখছেন বলেন? আপনার যদি চিকিৎসা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। মাহফুজ আফরোজ সাথী, আসলে 31 তারিখ থেকে আসলে সব কিছু খুলে দেওয়া হবে, গণপরিবহন সীমিত আকারে চলবে যেটি বলা হচ্ছে, এবং স্কুল কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না, যেটি নিয়ে আসলে আমরা আগেও আলোচনা করেছি। এটি আসলে কিভাবে দেখছেন, মানে চিকিৎসক বা পুষ্টিবিদের দৃষ্টিকোণ থেকে যদি বলা হয়? আসলে এখন আমরা যে পরিস্থিতিতে চলে এসেছি, এখন প্রশ্ন হচ্ছে জীবন এবং জীবিকা দুটোই। এক ধারে আপনাকে সুস্থ থাকতে হবে, আরেক ধারে আপনি না খেয়ে থাকতে পারছেন না, তো আপনাকে আপনার কাজে ফিরে যেতে হবে। দুটো দিক থেকে চিন্তা করলে দুটোই কিন্তু আপনার জন্য ডু অর ডাই সিচুয়েশন। স্কুল কলেজ না খোলার ব্যাপারে কারণটা এরকম হতে পারে যে ওই জায়গাতে সবচেয়ে বেশি সংখ্যক ইয়াং জেনারেশন, শিশু এরা আছে, এদেরকে ভালনারেবল গ্রুপ বলছি আমরা। তো ওদেরকে আমরা একেবারে ডিরেক্ট কোনো হুমকির মুখে ঠেলে দিতে চাচ্ছি না বলে হয়তো আমরা ওই জায়গাটাতে বন্ধ রেখেছি। ইয়েস, কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার যারা আর্নিং সোর্স, তাদেরকে তো বাইরে যেতে হবে। তাহলে তাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি। এতদিন পর্যন্ত যেটা আমরা বলে এসেছি যে হাত ধুতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে, মাস্ক ইউজ করতে হবে, ফুড
গুলো আপনাকে প্রপার ওয়েতে খেতে হবে, আপনাকে নিজের ডিফেন্স সিস্টেমটাকে স্ট্রং করতে হবে, এই জিনিসগুলোর প্রতি আরো বেশি জোর দিতে হবে। কারণ এখন আপনার উপরে আপনার পরিবারের সবার সেফটি নির্ভর করছে। যিনি বাইরে যাবেন, যিনি বাইরে থেকে ঘরে ফিরে আসবেন, তাকে কিন্তু কয়েকশো গুণ বেশি সচেতন হতে হবে, কারণ সেই কিন্তু এখন হবে একমাত্র ওয়ে অফ ট্রান্সমিশন। মানে যিনি বাইরে যাচ্ছেন, তাহলে তাকে এতদিন পর্যন্ত ঘরে থেকে আপনি আপনার পরিবারকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, বাইরে যেহেতু আপনাকে যেতেই হবে, তাহলে সেই দায়িত্বটাও আপনার উপরেই বর্তায় যে আপনি যখন বাইরে যাচ্ছেন, ফিরে এসে আপনি আপনার পরিবারকে সুস্থ রাখার জন্য যা যা মেনটেন করা দরকার, এখনো পর্যন্ত যা যা আমরা বলছি, মাস্ক ইউজ করতে বলছি, হেয়ার কাভার দিতে বলছি, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে বলছি বা হাত ধুতে বলছি, এই জিনিসগুলো অবশ্যই করতে হবে। কোনোভাবেই আমরা এগুলো থেকে গাফিলতি আর করতে পারবো না, সম্ভবই না, সেই সিচুয়েশনেই আমরা নেই। ধন্যবাদ আপনাকে। আমাদের ছোট্ট একটা বিরতি নেবার সময় হয়েছে, নিশ্চয়ই সাথেই থাকবেন। দর্শক, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। সবাই দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন আজ 3 জন অতিথি, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, একজন পুষ্টিবিদ এবং একজন মনোরোগ বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একজন দর্শক। আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি। আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন। জি, আপনার প্রশ্নটি করুন। আমার দীর্ঘ 1-1.5 মাস থেকে কাশি। এর আগে আমি স্বাস্থ্য বাতায়ন থেকে পরামর্শ নিয়ে ওষুধ খাইছি। আচ্ছা, কিন্তু কাশি সারছে না, এটি নিশ্চয়ই আপনার প্রশ্ন। ডাক্তার, আচ্ছা, আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছি আমরা। জি, নারী সিং থেকে কামাল। জি, যে আমার পরিবারে আর কি হাত পা মানে ব্যথা করে আর কি। জি, হাত পা ব্যথা করে। আর কোনো সমস্যা আছে কি? আর দুর্বল লাগে আর কি। আচ্ছা, হাত পা ব্যথা করে, দুর্বল লাগে। ডক্টর জিও হাসান, আসলে আপনি যদি একটু বলতেন, দুটি প্রশ্নের উত্তরই আসলে আপনার কাছ থেকে চাইছি আমরা। আপনাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই করোনার এই মহামারীর সময়ে একটা সাইকোলজিক্যাল ফিলিংস সবার মধ্যে, এটা কনসার্ন থেকে সবাইকেই মোটামুটি আক্রান্ত করছে যে ছোটখাটো কোনো লক্ষণ হইলেই এটাকে রিলেট করে করোনার সাথে। তো সেইটা একদিকে ভালো যে এটা প্রিভেনশনের জন্য সাবধানতা ভালো, আর্লি ডায়াগনোসিস হলে। তো এখানে একটা জিনিস যারা প্রশ্ন করেছেন এবং যারা করেন নাই সবার জন্য একটা জিনিস পরিষ্কারভাবে জানা থাকা উচিত যে করোনার যে প্রাথমিক উপসর্গগুলো যেগুলো আজকেও আলোচনায় বলেছেন ডক্টর আজিজ, যেগুলো পরিষ্কারভাবে বলেছেন যে, এবং কি এর মধ্যে কতগুলো কি লক্ষণ আছে, মানে আসল লক্ষণ, সেই লক্ষণ বা উপসর্গগুলা কি, সেটা অবশ্যই যে জ্বরের কথাটা প্রথম আসতে হবে। জ্বর, শ্বাসকষ্ট, গলা ব্যথা, এগুলার সাথে অন্য যে কোনো একটা থাকতে পারে উপসর্গের দিকে। তারপরে ডাক্তাররা কি করেন এটাকে শনাক্ত করার জন্য? আরটিপিসিআর করা, এটা একটু সময় সাপেক্ষ, এটা একটু সময় লেগে যায় এবং সেটা আস্তে আস্তে রোগীর অবস্থা খারাপ হয়ে যেতে পারে। সেটার জন্য এখন ডাক্তাররা যে গাইডলাইন্সটা ইউজ করতেছে বাংলাদেশে, কালকে এটাকে সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট করেছেন প্রফেসর রাশিদুল হক, যে নাকি বক্ষবিধির একজন শীর্ষ লেভেলের বিশেষজ্ঞ আমাদের দেশে, এবং ওনার সাথে যারা কাজ করে সেই গ্রুপটা, এবং WHO রিকমেন্ডেশনের সাথে এটা এক্স্যাক্টলি মিল আছে। সেখানে বলা হচ্ছে যে ডাক্তারদের কাছে যদি কেউ এরকম জ্বর এবং এটা থাকে, অবশ্যই কোনো চিকিৎসকের সাথে যে কোনো ভাবে যোগাযোগ করতে হবে, এবং চিকিৎসক যেটা করবেন তার ব্লাডের একটা সিম্পল টেস্ট যেটাকে সিবিসি বলে, আর আরেকটা টেস্ট করবেন এটাকে সিআরপি, যেটাতে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে এটা 20-এর উপরে চলে যায়, আরেকটা সিম্পল চেস্ট এক্সরে। এই তিনটা করে কিন্তু ডাক্তার মোটামুটি লক্ষণ সহ কনফার্ম হয়ে যাইতে পারে আরটিপিসিআর এর আগে যে তার
করোনা আছে কিনা। এখন এই ছোটখাটো জ্বর ছাড়া আর শ্বাসকষ্ট ছাড়া এগুলা যারা বলতেছেন, আপনাদের এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনারা প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা হিসাবে যেটা করার, গাগলিং করা, হ্যাঁ, এবং খুসখুস করলে খুসখুসের যে অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট খাওয়া, ওইগুলো আগে যা করতেন সেটাই করবেন। কিন্তু এর বাইরে যখন অতিরিক্ত লক্ষণ আসবে আপনারা ডাক্তারের কাছে যাবেন। আর্লি স্টেজে যখন ডাক্তার ডায়াগনোসিস করতে পারবে, প্রথম সিঙ্গেল ডোজ অফ, হ্যাঁ, এই যে ড্রাগ দিবে আপনাকে, 2টা ড্রাগ ডাক্তার দিবে, এটা ইমিডিয়েটলি এইভাবে বলে দিলে এটা অপব্যবহার হবে, আমি বলতে চাচ্ছি না। শুধু সিঙ্গেল ডোজ ড্রাগ 2টা দিয়ে দিলে, হ্যাঁ হ্যাঁ, আইবিমেকটিন এবং যে হাইড্রোক্সিক্লোরোকুইন, এইটা সিঙ্গেল ডোজ একদিন দিয়ে দিলেই 80% কমপ্লিকেশনের সম্ভাবনা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। এটা বাংলাদেশের পেশেন্ট এবং আমেরিকান পেশেন্ট, সব জায়গার পেশেন্টের এটা আমাদের একটা বিরাট হেল্প করবে। আর যিনি একজন আসলে প্রশ্ন করেছিলেন, ডক্টর জিও হাসান, একজন আসলে প্রশ্ন করেছিলেন যে তার হাত পা অবশ হয়ে যায় এবং তিনি দুর্বল লাগে, এগুলা জ্বর নাই, শুনেন, যেহেতু জ্বর নাই, শ্বাসকষ্ট নাই, শুধু হাত পা ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, হ্যাঁ, এই ব্যথাকে ওটার সাথে রিলেট করা দরকার নেই। কিন্তু তিনি আসলে চিকিৎসকের পরামর্শ নেবেন। একটু কথা যোগ করি এটার সাথে, একটু কথা যোগ করার প্রাসঙ্গিক এখন, যে আমাদের যিনি পুষ্টি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেছেন আইভারমেকটিনের কথা এবং হাইড্রোক্সিক্লোরোকুইনের কথা। আমরা কিন্তু জানি যে রিসেন্টলি গতকালকে বা পরশুদিন বাংলাদেশ থেকেও কিন্তু হাইড্রোক্সিক্লোরোকুইন বন্ধ করার জন্য বলেছে। আগে এটা গাইডলাইনে ছিল, আমাদের যে আইইডিসিআর বা ডিজি হেলথ থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেটাতে হাইড্রোক্সিক্লোরোকুইনের কথা ছিল, কিন্তু পরশুদিন থেকে এটা ওমিট করা হয়েছে এবং ডব্লিউএইচওর গাইডলাইন থেকেও হাইড্রোক্সিক্লোরোকুইন বন্ধ করে ইউজ না করার জন্য বলা হয়েছে। এটা একটি নতুন ইনফরমেশন আমি যোগ করতে চাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। মাহফুজা আফরোজ সাথী, আসলে আপনার কাছে একটা অন্য রকম প্রসঙ্গে আমরা আসতে চাই। যে অনেকেই বলেন যে কুমড়ার যে বিচি সেটি খেলে আসলে শরীরের জন্য ভালো, যেহেতু করোনার এই সময় চলছে, মানুষ আসলে নানা ধরনের গবেষণা করছে, ইন্টারনেটে বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছে, তো এটার ভিত্তি আসলে কতটুকু? তো আমরা তো সাধারণত দেখা যায় যে করলার বিচি কিংবা পটলের বিচি এগুলো অনেকেই আসলে ফেলে দেয়, অনেকে আবার খান। তো আসলে কি করা উচিত বা কি করা উচিত না, বা এগুলো আসলেই কি মানে প্রোটিন বা পুষ্টির উৎস কিনা? প্রথমত একটা বিষয় যেটি, সেটি হচ্ছে করোনা ইনফেকশন বা এই ধরনের ভাইরাল ইনফেকশন আমরা প্রথমবার দেখছি। অনেকেই আমরা এর সাথে কখনোই পরিচিত ছিলাম না। নতুন নতুন বিষয় এই কারণে আমাদের মাথায় আসছে, অনেক কিছু চিন্তা ভাবনা করছি, নতুন নতুন করে অনেক তথ্য ইন্টারনেট থেকে নিয়ে আমরা নিজেরাই প্র্যাকটিসে চলে এসেছি। এই জিনিসটার যেমন একটা ভালো দিক আছে যে হ্যাঁ, আমরা অনেক বেশি প্রতিরোধের চিন্তা করছি, কিন্তু আরেক দিক থেকে আমরা ক্ষতির কারণও হয়তো নিজেরাই ডেকে আনছি। প্রথমত, যে কোনো ধরনের বিচি এটি প্রোটিনের সোর্স। এখন কে খাবে কে খাবে না এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু। এখন প্রোটিনের সোর্স চিন্তা করে যদি সবাইকে আমি সব ধরনের বিচি খেতে বলি, তাহলে হয়তো দেখা যাবে অনেকের ইউরিক অ্যাসিড বেশি আছে, অনেকের হয়তো ক্রিয়েটিনিন একটু বেশি আছে, তাদের আরো বিপদগামী আমি করব। সেই ক্ষেত্রে আমি বলবো যারা সুস্থ অ্যাডাল্ট আছেন তারা অবশ্যই কুমড়ার বিচিটা তাদের খাবারের অন্তর্ভুক্ত করতে পারে, কারণ কুমড়ার বিচিতে প্রোটিন তো আছেই, পাশাপাশি এখানে ওমেগা 3 আছে, যেটি আসলে রোগ প্রতিরোধ ক্ষমতার একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। তাছাড়া ভিটামিন ডি এর প্রিকারসারটাও এখান থেকে আপনারা পাবেন। এছাড়াও আরো অন্যান্য বিচি, যেমন জামের বিচি। জামের বিচি আমাদের দেশে অনেক পুরনো, হয়তো হেকিম যারা ছিলেন তারা ইউজ করতেন, কিন্তু অনেকেই এটা জানে না। জামের বিচি শুকিয়ে যদি আমরা এটাকে খেতে পারি তাহলে এটা প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের সোর্স হিসেবে কাজ করে। জামের বিচি নিয়ে একটা রিসার্চও হয়েছে, সেখান থেকে দেখা গেছে যে জামের বিচির মধ্যে যে পিগমেন্টটা, যে জাম রঙের জন্য দায়ী, সেটি কিন্তু ক্যান্সারের প্রিভেনশন হিসেবে কাজ করতে পারে। সো বিচি খাওয়া একটা খুব ভালো বিষয়। জামের বিচি, কুমড়ার বিচি অথবা পটলের বিচি বা করলার বিচি। করলার বিচি কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলের জন্য একটা ভালো এলিমেন্ট। কিন্তু বারে বারে আমি বলছি যে একাধারে সবাই এটি খেতে যাবেন না। অবশ্যই আপনার চিকিৎসক এবং পুষ্টিবিদের সাথে যোগাযোগ করে, এখন তো টেলিমেডিসিনে সবাই আছেন,
যোগাযোগ করে আপনার হেলথ কন্ডিশন অনুযায়ী আপনি আপনার ডায়েটারি প্যাটার্নটা রেডি করুন। অনেক ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর আজিজুল ইসলাম, আসলে আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে প্লাজমা থেরাপি শুরু হয়ে গেছে বাংলাদেশে। অনেকেই আসলে করোনা আক্রান্ত ছিলেন, সেরে উঠেছেন, তাদের রক্তই আসলে নিতে হচ্ছে প্লাজমা থেরাপির জন্য, কিন্তু অনেকে ভয় পাচ্ছেন রক্ত দিতে, মনে করছেন আবার আক্রান্ত হতে পারেন বা কোনো ধরনের সমস্যা হবে কিনা। আদৌ কি কোনো ভয়ের কারণ আছে? ধন্যবাদ আপনাকে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর আগে আমি একটা ছোট্ট কথা যোগ করি। আমরা যে ইন্টারনেটে দেখি বা ফেসবুকে দেখি যে সমস্ত ইনফরমেশন, দয়া করে আমরা যেন এত বেশি ইনফরমেশন অ্যাবজর্ব করতে না যাই, বিকজ সব ইনফরমেশন কিন্তু অথেন্টিকেটেড না। আপনি যেটা রিলায়েবল, ডিপেন্ডেন্ট, রেসপন্সিবল, সেই ইনফরমেশনটা যেন আমরা গ্রহণ করি। আমরা যেন শুধু শুধু বেশি ইনফরমেশন নিয়ে খুব মাথা বেশি না গামাই, তাহলে কিন্তু আমরা পেনিকই হয়ে যাব শুধু। সুতরাং যেগুলি মানে রিলায়েবল ইনফরমেশন, সেগুলি যেন আমরা নিই। প্লাজমা থেরাপি যেটা বলেছেন সেটা শুরু হয়েছে বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে, মুগদা মেডিকেল কলেজে। আমি ঢাকা সিএমএইচ এর কথাও জানি যে এখানে প্লাজমা থেরাপি শুরু হয়েছে। প্লাজমা থেরাপিতে আমরা অলরেডি জানি যারা আগে করোনা সংক্রমণ হয়েছে, যাদের মধ্যে আক্রান্ত যারা হয়েছিলেন, করোনা একটা এন্টিজেন, যে কোনো জিনিস, ভাইরাস হোক ব্যাকটেরিয়া হোক, যখন মানুষের শরীরে ঢুকে এটাকে আমরা বলি এন্টিজেন। যখন এই এন্টিজেন মানুষের ভিতরে ঢুকে তখন শরীর রিঅ্যাকশন তৈরি করে এবং যেটা প্রডিউস করে তাকে বলে অ্যান্টিবডি। অ্যান্টিবডি এন্টিজেনকে নষ্ট করে বা ধ্বংস করে, এটা হলো পদ্ধতিটা। তো যখন একজন করোনা আক্রান্ত হয়ে গেল অলরেডি, তখন তার ভিতরে অ্যান্টিবডিটা তৈরি হয়। এই অ্যান্টিবডি যেহেতু করোনার আক্রান্তর জন্য তৈরি হয়েছিল, সেই অ্যান্টিবডিটা করোনা প্রিভেন্ট করে অথবা করোনা চিকিৎসাতে ব্যবহৃত হচ্ছে। তো এই অ্যান্টিবডিটা কিন্তু শুধু 500 ml আমার জানা মতে প্লাজমা ব্যবহার হয়। আমাদের শরীরে তো অনেক রক্ত, আমাদের 5 লিটার আরবিসি 5 লিটারের মতো থাকে, এবং শরীরে আমরা জানি যে এই রক্তের মাত্র 500 ml কিন্তু ব্যবহার হচ্ছে, এবং শুধু প্লাজমাটুকুই ব্যবহার হচ্ছে। বাকিটুকু কিন্তু যিনি রোগী, যার জন্য চিকিৎসা হচ্ছে, তার শরীরে বাকিটা দেওয়া হচ্ছে না। রক্তের বাকি অংশটা পুরোটাই যিনি ডোনার, মানে যিনি রক্ত দিয়েছেন, তার মধ্যে আবার ফিরে আসছে। সুতরাং তার খুব বেশি কিন্তু লস হচ্ছে না। তবে একটা কথা থেকে যাচ্ছে যে আমার কি অ্যান্টিবডি চলে গেল না। শরীর ওরকম ভাবে তৈরি করা, শরীর ওরকম ভাবে নিজেকে প্রোটেক্ট করতে শিখে। ওয়ান্স ইনফেকশন হলো এবং আমি রিকভার করলাম, আমরা এখন অবশ্য জানি না যে করোনা কতদিন আমাদের ইমিউনিটি দিতে পারে। এটা আমরা এখন জানি না যে সারা জীবনের জন্য ইমিউনিটি দিতে পারে বলে মনে হয় না। সুতরাং এটা একটা ভয় থেকে যাচ্ছে, বাট আমার মনে হয় না যে এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। যে বাট এটা সারা জীবনে ইমিউনিটি দেয় না, কিন্তু আপনি 500 ml প্লাজমা দিলে আপনার ইমিউনিটি চলে যাবে বা আপনি অসুস্থ হয়ে যাবেন, এটা ভাবার কোনো কারণ নাই সম্ভবত। এবং সেটা চেক করেই নেওয়া হয়, অ্যান্টিবডি লেভেলটা কিন্তু দেখে নেওয়া হয় যে আপনার শরীরে কিরকম অ্যান্টিবডি লেভেল আছে, সেটা টাইটারটাও কিন্তু দেখে নেওয়া হয়। এটা আমার নলেজে এটুকু আছে। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। তার মানে যারা আসলে রক্ত দেবেন, প্লাজমা দেবেন, তাদের আসলে ভয়ের কোনো কারণ নেই, এটাই আসলে আমরা বুঝতে পারলাম আপনার কথার মধ্য দিয়ে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমাদেরকে আজকের মতো শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই আগামী কোনো পর্বে আপনাদেরকে আমরা পাবো আমাদের সঙ্গে, এবং আপনাদের কাছ থেকে আরও তথ্য আমরা জানতে পারবো এবং দর্শকদের জানাতে পারবো। দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। প্রতিদিন রাত 11টায় হয় প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। নিশ্চয়ই প্রতিদিনই থাকবেন আপনারা আমাদের সঙ্গে। শুভরাত্রি।